বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে সকাল 11টার মতন আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজ যাব বর্দির বাড়িতে। চলে আসলাম বাস স্ট্যান্ডে আর ওদিক থেকে মেজো ননদ টোটো নিয়ে আসছে। মেজো ননদ আসলে তারপর দুজনে মিলে বাস ধরবো। আসার পরে মিষ্টি নিয়ে নিলাম আর তারপরে আমরা বাস পেয়ে গেছিলাম আর বাসে উঠেও পড়েছি। মেজো ননদ আবার যাবে ওখানে একটা দিদির ননদ বাড়ি আছে সেইখানে যাবে আর আমি যাব বর্দির বাড়িতে। ওঠার পরেই দেখি পুরো বাসটা ফুল, তারপর সামনের কেবিনটা ফাঁকা ছিল সেইখানে আমি আর দিদি দুজনে মিলে বসে পড়েছি। সব বাসগুলোই কিন্তু দিদিদের বাড়ির সামনে থেকে ঘুরে ঘুরে যাচ্ছে। আমি আবার একটা বাসের কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলাম যে ওদিক থেকে ঘুরে যাবে নাকি, তখন বললো যে না ওদিক থেকে আমরা ঘুরে যাব না, আবার যেতেও পারি, কোনো ঠিক নেই। তাই আবার দিদি টোটো নিয়ে বাস স্ট্যান্ডে গেল, ওখান থেকে আবার বাস ধরলাম। না হলে কিন্তু দিদি বাড়ির সামনে দাঁড়িয়েছিল, আমাকে বললো তুমি ওখান থেকে বাস ধরো, তুমি এখানে আসবে, আমাকে ফোন করে দেবে, আমি বাসে উঠে পড়বো। ডাক্তার বললো যে ওদিক থেকে যেতেও পারি আবার নাও যেতে পারি। তাই দিদি বাধ্য হয়ে টোটো নিয়ে আবার বাস স্ট্যান্ডে গেল, না হলে কিন্তু আমরা আরও আগে চলে আসতাম। চলে এসেছি ফ্লাইওভারে আর এখন সমস্ত বাসগুলো এই ফ্লাইওভারের ওপর দিয়ে যায়। যেদিন ফ্লাইওভারটা স্টার্ট করেছিল সেদিন আমি আর বর্মশাই দুজনে মিলে এসেছিলাম। বর্মশাই আমাকে বলেছিল যে চলো তোমাকে একটু ফ্লাইওভারে ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে এই মাঝখানটা দেখতে পাচ্ছ, ওখানটা আমি আর বর্মশাই দুজনে মিলে দাঁড়িয়েছিলাম। যতগুলো বাস গাড়ি যাচ্ছে এত পরিমাণে দুলছে আর আমার তো খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল এই বুঝি ব্রিজটা ভেঙে পড়ে যাবে। তারপর আর বেশিক্ষণ দাঁড়ায়নি, আমি বললাম যে নেমে পড়ো, যদি আবার ভেঙে পড়ে যায়। তারপর আর বেশিক্ষণ না দাঁড়িয়ে তাড়াতাড়ি চলেও গেছিলাম। ওয়েদারটা দেখো কেমন মেঘলা পাড়া, শীতকালের দিনে এরকম ওয়েদার থাকলে একটুও কিন্তু ভালো লাগে না। আর জানো তো বন্ধুরা, আমরা অনেকদিন ধরেই বলছিলাম যে এদিকে ঘুরতে আসবো একদিন, কিন্তু সময় আর হচ্ছিল না। আজকে আবার বর্মশাই খবর করতে গেছে, ও আর দিনের বেলায় আসবে না, সে রাত্রেবেলায় আসবে। তাই আমার আর রান্নার ঝামেলাও নেই। তাই আমি আর দিদি দুজন মিলে আজকে ঠিক করলাম যে চলো ঘুরে আসি। আর এমনিতেও আমার যেতে হতো, কারণ বর্দি শ্বশুর আবার অ্যাক্সিডেন্ট করেছে, তাকে তো দেখতেও যেতে হবে। তাই বললাম যে তাহলে চলো আজকের দিনেই বেরিয়ে পড়ি। এই যে দেখো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, এরপর আমরা নেমে পড়বো। থেকে নেমে আমরা একটা টোটো নিয়ে নিলাম। দিদিদের বাড়িটা খুব একটা দূরে নয়, হেঁটেও যাওয়া যায়, কিন্তু সামনে দেখছিলাম টোটো দাঁড়িয়েছিল তাই টোটো নিয়েই যাচ্ছি। এই যে দেখো বর্দির বাড়িতে চলে এসেছি। বর্দি আর বর্দির শ্বশুর আমাকে দেখে তো পুরো অবাক, বলছে তোমরা কোথা থেকে আসলে? আর আমরা যে আসবো ওরা হয়তো জানে না, কারণ বর্দির ভাগ্নিকে ফোন করে বলেছিলাম যে তোর মামিকে বলে দিবি, ও আবার অন্য জায়গায় ছিল, ও হয়তো বর্দিকে বলতে ভুলেই গেছে। যে দেখো এটা হচ্ছে বর্দির ভাগ্নি আর ওই সাইডে ছিল বর্দির ছেলেমেয়েরা। ওকে বলছি যে কিরে তোর মামিকে বলিসনি? ও বলছে আমি বলতে তো ভুলে গেছি। যে দেখো এটা হচ্ছে বর্দির শ্বশুর, কদিন আগে বাসের সাথে অ্যাক্সিডেন্ট করেছে, তারপর একটা আঙুলে চোট পেয়েছে, সেটা আবার অপারেশন করে ব্যান্ডেজ করে দিয়েছে। দিদির সাথে দেখা করে এখন আমরা আবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি দিদি ননদের বাড়িতে যাওয়ার জন্য। এই যে দেখো চলে এসেছি দিদি ননদের বাড়িতে। এখানের আবার কুকুরগুলো আমাদেরকে দেখে খুব ডাকছিল, তাই আবার দিদি একটা হাতে লাঠি নিয়েছিল। বাড়িতে যখন ঢুকছি ওরা আবার বলছে যে তোমরা আবার কোথা থেকে আসলে, কই ফোন করতে আসোনি? দিদিও কিন্তু ননদের বাড়িতে ফোন করেনি। এই যে দেখো এটা হচ্ছে দিদির ননদ, অনেকটাই বয়স হয়ে গেছে, এটা কিন্তু দিদির নিজের ননদ নয়, জামাইবাবুর মামার মেয়ে না কে হয় আমি ঠিক জানি না। পরে আমাদের দুজনকে জোর করে বসিয়ে দিল খাওয়ার জন্য। আমরা এদিকে বলছি যে আমরা এখানে খাবো না, বর্দির বাড়িতে যে খেতে হবে। দিয়ে ওরা বললো যে এখানে অল্প করে খাও, দিয়ে আবার তোমার দিদির বাড়িতে যে অল্প করে খাবে। কি আর করবো, এত জোরাজুরি করছিল, তাই আবার বসে পড়লাম অল্প করে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে আমরা এসে দাঁড়িয়েছিলাম পুকুর পাড়ে। দিদি ননদের বাড়িতে দেখো একটা পুকুর আছে, কত বড়, আর গভীরতাটাও দেখো অনেকটা কিন্তু রয়েছে। আমরা হেঁটে হেঁটে চলে এসেছি পিসি বাড়িতে। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিসি বাড়ি। আমার নিজের পিসিরও বিয়ে হয়েছে এই গ্রামেতেই। পিসি আর পিসেমশাই দুজনে আবার দেখাশোনা করে বর্দির আবার বিয়ে দিয়েছে। আর বর্দি তো হঠাৎ করে বিয়ে হয়েছে, দেখতে যেই বিয়ে হয়ে গেছে, তাই সেরকমভাবে বড়সড় অনুষ্ঠান করতে পারেনি, তবে ছোটোখাটো অনুষ্ঠান করে বর্দির ওই দিনেই বিয়ে দিয়ে দিয়েছিল। এই যে দেখো এটা হচ্ছে আমার পিসি। পিসি তো আমাকে দেখে পুরো অবাক, বলছে তুই আবার কোথা থেকে আসলি? তুই যখন এসেছিস তাহলে এখন থাক, পরে যাবি। আর এই সাইডে বসেছিল পিসেমশাই, ওরা তো দুজনে কেউ আমাকে ছাড়বে না, বলছে আজকে থাকতেই হবে। আর পিসি আর পিসেমশাই আমাদের বাড়িতে খুব একটা বেশি যেত না, ওর জন্য সেরকমভাবে তোমরা দেখতেও পাওনি কোনো ভিডিওতে। এই যে দেখো দাদা বৌদি, দাদার আবার দুটো ছেলে মেয়ে আছে, এটা হচ্ছে মেয়েটা, ছেলেটা হয়তো খেলতে গেছে। পিসির আবার তিনটে মেয়েরই বিয়ে হয়ে গেছে। সাথে দেখা করে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ আর থাকলাম না, এমনিতেই শীতকালের বেলা যত রাত হবে তত বেশি ঠান্ডা লাগবে। যদিও আমরা ব্যাগে করে একটা করে চাদর নিয়ে এসেছি। আর যাওয়ার সময় দেখো রাস্তায় দিদিদের পাড়ার মেয়ে এখানে আবার বিয়ে হয়েছে, তার সাথে দেখা হয়ে গেল, তাই দিদি আবার বসে পড়েছে তার সাথে একটু গল্প করতে।
আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো রাস্তার মাঝে দিদির ভাগ্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা পাচ্ছে। আমি আবার পিছন থেকে ভিডিও করছিলাম, ও তো দেখতেই পাইনি। পরে আবার দেখেও লজ্জা পেয়ে গেছে, দিয়ে বলছে মাসি ভিডিও করো না। আমি বলছি কি দাঁড়া, তোর শ্বশুরকে দেখাবো যে তুই বাপের বাড়িতে এসে কি কি করিস। আর ও শ্বশুর বাড়ি হচ্ছে আমার যেখানে বিয়ে হয়েছে সেখানেই। ওর শ্বশুর আবার বিয়ে হয় এদিকে সম্পর্কে, আর ওদিকে সম্পর্কে কাকা হয়। আমি যে কোনটা ডাকবো সেটাই খুঁজে পাই না, তাই আমি কোনোটাই ডাকি না। এসে দিদির সাথে দেখা করলাম, দিদির বাড়িতে আর কেউ ছিল না, তাই দিদির সাথেই দেখা করলাম। দিদির মেয়ে তখন ঘুমাচ্ছিল, এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছে। আর দিদি আমাকে বারবার বলছিল তুই যে বললি খাবি। আমি বললাম যে দেখ পেটে আর জায়গা নেই, পরের বারে যখন আসবো তখন আবার খাবো। এই বলে দিদির সাথে দেখা করে বেরিয়েও পড়েছি। দেখা করে যখন আমরা বাস স্ট্যান্ডের দিকে আসছিলাম তখন আবার দিদির ভাগনার সাথে দেখা হয়ে গেল। সেই ভাগনাই আবার আমাদেরকে বাস স্ট্যান্ডে নিয়ে আসলো। অনেকক্ষণ পরেই বাস পেয়ে গেছিলাম, আর এখনো পর্যন্ত দেখো পুরোপুরি সন্ধেও হয়নি। আর বাসে চাপলে আমার প্রচুর পরিমাণে গরম লাগে আর অস্বস্তিও লাগে, মাঝে মধ্যে বমিও পায়। ওর জন্য দেখো আমার পুরো মুখটা একদম ঘেমে গেছে গরমের জন্য। এখনো পর্যন্ত দেখো সন্ধে হয়নি। দিদি বাড়ি থেকে বিষ্ণুপুর যেতে আধ ঘন্টার মতন টাইম লাগে। স্ট্যান্ডে নেমে ওখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে এসেছিলাম সবার জন্য খাবার নিতে। বর্মশাইকে ফোন করলাম, ও বললো একটু পরেই ঘরে ঢুকবে। তাই ভাবলাম যে সবার জন্য খাবার নিয়ে নিই, ঘরে যেয়ে আরামসে খাবো। নিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রুমের দিকে। জানো তো বন্ধুরা, খাবার যদি না নিয়ে যাওয়া হয় তাহলে রুমে যাওয়ার সাথে সাথে দিদিকে বর্মশাই বলবে যে তুই আমার জন্য খাবার নিয়ে আসিস নি। বর্মশাই এখনও দিদির কাছে সে বাচ্চা ছেলের মতনই করে, খাবার না নিয়ে গেলে। তাই দিদি যখনই বাইরে আসে বর্মশাইয়ের জন্য খাবার নিয়ে যায়। এই বোনের সম্পর্ক এরকমই হয়, ভাইরা দিদিদের কাছে আবদার করবেই। আমার ভাইও আমার কাছে আবদার করে, তবে কোনো বড় জিনিস নয়। ওর জন্য কিছু খাবার নিয়ে গেলেই ব্যাস, ওতেও সন্তুষ্ট। কার কার এরকম ভাই আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।